নমস্কার সকলকে, আমি প্রকাশ মুখার্জি। ওয়েলকাম টু WBPSC ওয়ালা অফিসিয়াল ইউটিউব চ্যানেল। থাম্বনেল দেখে নিশ্চয়ই তোমরা আইডিয়া করতে পেরেছো যে আজকের আলোচনার বিষয়বস্তু কি। ভারতবর্ষ এই মুহূর্তে যদি আমরা দেখি, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ বিভিন্ন সমস্যায় জর্জরিত। সাধারণ মানুষ বিভিন্ন ধরনের সমস্যায় প্রতিনিয়ত জর্জরিত। সেই মানুষকে সেই সমস্ত অবস্থা থেকে বার করে আনার দায়িত্ব হচ্ছে মহামান্য আদালত, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট। এদের বিচার ব্যবস্থার প্রতি মানুষের পূর্ণ আস্থা আছে, তাই তো এখনো মানুষ এই সমস্ত জায়গায় গিয়ে বিচার চায়। কিন্তু সেই বিচার করার জায়গাটাই যদি আজকে ঠিক না থাকে, যদি সঠিক বিচার মানুষ না পায়, যদি আইনের সঠিকভাবে ব্যাখ্যা যদি তারা না করে, তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে? ঠিক এই প্রশ্নটাকে সামনে রেখে আজকের ভিডিওটা আমরা কন্টিনিউ করব, যেখানে আরও একবার এলাহাবাদ হাইকোর্ট সংবাদের শিরোনামে তার বিতর্কিত রায় বা মন্তব্যকে ঘিরে কি ঘটনা, কোন পরিপ্রেক্ষিতে, কেন এই ধরনের রায় প্রদান, সবই আজকে আমরা এই ভিডিওটায় দেখব। তাই শেষ পর্যন্ত সঙ্গে থাকো, দেখতে থাকো। চলো তাহলে দেখো, আজকের টপিক হচ্ছে কি না আমাদের নো মিন্স নো। যে টপিকটা ঘিরে আজকের আমাদের আলোচনা, সেই টপিকটা হচ্ছে এলাহাবাদ হাইকোর্টের একটা রায়, যেখানে নির্যাতিতাই ধর্ষণকে আহ্বান জানিয়েছিলেন বলে বক্তব্য রাখেন এলাহাবাদ হাইকোর্ট, বা এলাহাবাদ হাইকোর্টের বক্তব্য অনুযায়ী যার রেপ হয়েছে তিনি সেটাকে আহ্বান জানিয়েছেন বলেই হয়েছে। ক্যান ইউ ইমাজিন? ভারতবর্ষের বুকে এরম কি হচ্ছে? এটা কি পসিবল? আইনের দিক থেকে কি এটা কখনো পসিবল বলে মনে হয়? নাকি এটা কোনো উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হয়েছে? নাকি এটা কোনো একটা স্টোরি? চলো দেখি বক্তব্য কি, অন্তর্নিহিত অর্থ বলতে কি বোঝাচ্ছে এখানে। তার আগে ছোট্ট একটা খবর দিয়ে রাখি, যেটা কিনা খুবই লজ্জাজনক একটা খবর। খবরটা কি না, প্রয়াগরাজ। খবরটা কোথা থেকে না, প্রয়াগরাজ থেকে। আবার খবরে এলাহাবাদ হাইকোর্ট কিছুদিন আগেই বলতে পারো, অর্থাৎ সপ্তাহ 2 আগে একটি ধর্ষণের চেষ্টার মামলায় জানিয়েছিল কে না, এলাহাবাদ হাইকোর্ট জানিয়েছিল কোনো নাবালিকার স্তন চেপে ধরা বা পাজামা দড়ি ছিঁড়ে তার টেনে খুলে ফেলার চেষ্টা শ্লীলতাহানি হলেও ধর্ষণের চেষ্টা নয়। বলতেও লজ্জা লাগছে যে এটা যদি অ্যাটেম্প্ট টু রেপ না হয়, তাহলে রেপ হয়ে যাওয়ার পর কি বলা হবে রেপ হয়েছে? এই ধরনের কন্ট্রোভার্সিয়াল রায় অলরেডি এলাহাবাদ হাইকোর্ট দিয়ে খবরের শিরোনামে তো ছিলই, ঠিক তার পরপর আরও একটা রায়কে কেন্দ্র করে বিতর্ক সূত্রপাত, যেখানে বিচারপতি সঞ্জীব সিং বলেছেন নির্যাতিতা নিজেই তাকে যাতে ধর্ষণ করা হয় সে আমন্ত্রণ জানিয়েছিলেন, ফলে অভিযুক্ত সহজেই জামিন পেয়ে গেছে। আর তাতেই উঠতে শুরু করেছে নানা প্রশ্ন। অধিকাংশেরই প্রশ্ন, কিভাবে একজন নির্যাতিতাকেই তার পরিণতির জন্য দায়ী করেছেন বিচারপতি। তাহলে বিভিন্ন সময় যে দেশের সুপ্রিম কোর্ট ও হাইকোর্টে যৌন সম্মতির ব্যাখ্যা দিয়েছে, দেশের নানা আইন ও বিধিতে কনসেন্টের যে সংজ্ঞা দেওয়া রয়েছে, সেগুলো কি অর্থহীন? হ্যাঁ, উঠবেই তো, এই ধরনের প্রশ্নই তো উঠবে যে সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট এর আগে বিভিন্ন মামলায় কনসেন্টের যে ব্যাখ্যা দিয়েছে, তার সাথে এলাহাবাদ হাইকোর্টের যে রায়, তা তো মিলছে না। এলাহাবাদ হাইকোর্টের বক্তব্য অনুযায়ী জাস্টিস সঞ্জীব সিং বলেছেন নির্যাতিতা নিজেই কিনা তাকে যাতে ধর্ষণ করা হয় সেটা আহ্বান জানিয়েছিলেন, ফলে মূল যে অভিযুক্ত সে সহজেই জামিন পেয়ে যায়। ইজ দিস আ জোক? আমি জানি না এটা আইনের কোন আইনের বলে সঞ্জীব সিং যে কিনা এই রায়টা দিয়েছেন, যেখানে সুপ্রিম কোর্টে কনসেন্ট সম্পর্কে ক্লিয়ার বলা আছে। বিভিন্ন বলতে পারো মামলার পরিপ্রেক্ষিতে কোনটা হ্যাঁ আর কোনটা না সেটা দ্ব্যর্থহীন ভাষায় বলা আছে। তা সত্ত্বেও এলাহাবাদ হাইকোর্ট এই ধরনের রায় কি করে দেয়? এই ধর্ষণের মামলা শুনতে গিয়ে ঠিক কি বলেছেন বিচারপতি সিং? এলাহাবাদ হাইকোর্টের এই জজ বলেন, যদি ধরেও নিই যে নির্যাতিতার অভিযোগ সত্যি,
তা সত্ত্বেও একথা বলতে হচ্ছে যে এই পরিণতির জন্য তিনিই দায়ী। পুলিশকে এই তরুণী যা জানিয়েছেন তার ভিত্তিতে একথা বলা যায়, মেডিকেল রিপোর্টও বলছে যে যৌন সঙ্গমের প্রমাণ আছে, তবে সেটা কোনো যৌন নির্যাতনের ফলে কিনা তা স্পষ্ট করেনি চিকিৎসকরা। যেহেতু মেডিকেল টেস্টে ক্লিয়ারলি বলা নেই যে ইট ইজ আ রেপ অর নট, দ্যাট ইজ ওয়াই দ্য চিফ জাস্টিস অফ এলাহাবাদ হাইকোর্ট হ্যাজ বিন ডিক্লেয়ার কি ভাই এটা রেপ নয়, এটা রেপ আহ্বান করা হয়েছে। তাই কি? চলো আরেকটু দেখি পুলিশকে কি জানিয়েছিল সেই নির্যাতিতা, যিনি কিনা MA পাঠরতা। সেই ছাত্রীর বক্তব্য অনুযায়ী গত বছরের সেপ্টেম্বরে কিছু বন্ধুর সঙ্গে একটি পানশালায় গেছিলেন তিনি। সেখানে অভিযুক্তের সঙ্গে তার দেখা হয়, সেই তরুণও তার পরিচিত। এরপর সকলে মিলে রাত 3টে পর্যন্ত তারা মদ্যপান করেন। মেয়েটির কথায় আমি এতটাই ড্রাঙ্ক ছিলাম যে আমার নিজের হাঁটার অবস্থা ছিল না, নেশায় বোধ হয়ে যায়। তখন অভিযুক্ত ব্যক্তি বারবার আমায় বলে যে বিশ্রাম নিতে, গাড়িতে ওর ফ্ল্যাটে যেতে। তাহলে মেয়েটা কিন্তু এখানে পরিষ্কার স্বীকার করেছে যে সেপ্টেম্বর মাসে তার কিছু বন্ধু বান্ধবদের সঙ্গে তিনি একটা পানশালায় যান এবং গভীর রাত পর্যন্ত, রাত 3টে পর্যন্ত তিনি মদ্যপান করেন এবং এতটাই ড্রাঙ্ক ছিলেন যে তার হাঁটা চলা করার মতো অবস্থা ছিল না। এবং অভিযুক্তের সঙ্গে তার দেখাও কিন্তু সেখানেই হয়। অভিযুক্ত তাকে বারবার ইনসিস্ট করে রেস্ট নেওয়ার জন্য, তার ফ্ল্যাটে যাওয়ার জন্য, গিয়ে যাতে তিনি সেখানে যাতে রেস্ট করতে পারেন, এটা কিন্তু বারবার ইনসিস্ট করে। তারপর আমি রাজি হই, কিন্তু গাড়িতেই ও আমাকে অস্বস্তিকরভাবে ছুতে থাকে ও পরে ফ্ল্যাটে নিয়ে গিয়ে আমায় 2বার ধর্ষণ করে। এই বয়ানের ভিত্তিতে বিচারপতি সিং বলেন, অভিযুক্ত ফ্ল্যাটে নিয়ে গিয়ে তাকে 2বার ধর্ষণ করেছেন বলে যে অভিযোগ এনেছে নির্যাতিতা তা সর্বৈব মিথ্যা এবং সমস্ত তথ্য প্রমাণের পরিপন্থী। নির্যাতিতা জানিয়েছেন নেশাগ্রস্ত অবস্থায় তার সাপোর্ট দরকার ছিল, নিজেই বিশ্রাম নিতে যেতে রাজি হয়েছিলেন, নিজেই বিপদ ডেকে আনেন উনি। বাহ, এক্সেলেন্ট, সুপার সুপার। তাহলে কোনো একজন যদি নেশাগ্রস্ত হয়ে থাকে, যার হাঁটা চলা করার অবস্থায় না থাকে, তাকে হেল্প করার নামে যদি কেউ তাকে বাড়িতে নিয়ে যায় এবং বাড়িতে নিয়ে গিয়ে তাকে যদি রেপ করে, তার মানে সেই নির্যাতিতার ইচ্ছাতেই জিনিসটা হয়েছে বলে প্রমাণিত হয়, অ্যাকর্ডিং টু চিফ জাস্টিস অফ এলাহাবাদ হাইকোর্ট। এটাই তো বোঝাচ্ছে যে তিনি নিজে নেশাগ্রস্ত ছিলেন, হাঁটার মতো ক্ষমতায় ছিলেন না, আর তার একটা সাপোর্ট দরকার ছিল, তাই তিনি তার বাড়িতে যেতে রাজি হন এবং বাড়িতে যাওয়ার ফলেই কি হয় না, তিনি নিজের বিপদ নিজে ডেকে আনেন। এক্সেলেন্ট, এক্সেলেন্ট। তিনি নিজেই এর জন্য দায়ী। এটা ধর্ষণের ঘটনা নয়, বরং যা ঘটেছে তা পারস্পরিক সম্মতিতে ঘটে থাকতে পারে। তাহলে অ্যাকর্ডিং টু চিফ জাস্টিস অফ এলাহাবাদ হাইকোর্ট, দিস ওয়াজ নট আ রেপ। যা হয়েছে উভয়ের কনসেন্টে এটা হয়েছে, তাই এটাকে কখনোই রেপ বলা যাবে না। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে নয়ডা পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে FIR দায়ের করেছিল। পরবর্তীতে তাকে গ্রেপ্তার করা হয়। এলাহাবাদ হাইকোর্টে অভিযুক্ত FIR প্রত্যাহার করার আবেদন করেছিল। আদালতের সামনে সে যুক্তি দেয়, নির্যাতিতা স্বেচ্ছায় তার বাড়িতে বিশ্রাম নিতে যেতে রাজি হয়েছিল। ধর্ষণের অভিযোগে অস্বীকার করে সে, দাবি করেছে নির্যাতিতার সম্মতিতেই তাদের মধ্যে যৌন সম্পর্ক হয়েছিল। কার্যত অভিযুক্তের দাবিকেই মান্যতা দিয়েছে বিচারপতি সিং। বাহ, মানে অভিযুক্ত যা যা বক্তব্য বলেছে সেগুলোকে মেনে নিয়েই বিচারপতি সিং সেটার উপরে সিলমোহর দিয়েছে। বিচারপতি সিং বলেন, সব দিক খতিয়ে দেখে আমার মনে হয়েছে নির্যাতিতা এবং অভিযুক্ত দুজনেই যে প্রাপ্তবয়স্ক সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। নির্যাতিতা স্নাতক স্তরে পড়ুয়া, নিজের নৈতিক দায়িত্ব বোঝার মতো পরিণত তিনি, নিজের আচরণের গুরুত্ব বোঝার ক্ষমতাও তার রয়েছে। অভিযুক্তের আইনজীবীকে উল্লেখ করে বিচারপতি সঞ্জয় কুমার সিং জানান, অভিযুক্তের পালিয়ে যাওয়ার সুযোগ নেই প্রমাণ নষ্ট করাও। মানে অ্যাকর্ডিং টু চিফ জাস্টিস অফ এলাহাবাদ হাইকোর্ট, মেয়েটা যেহেতু MA পাঠরতা, তার মানে হচ্ছে ম্যাচিওর, তাই যা হয়েছে উভয়ের সম্মতিতেই হয়েছে। অর্থাৎ অভিযুক্ত তার পালিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই তার প্রমাণ নষ্ট করারও। তাহলে এলাহাবাদ হাইকোর্ট যে ব্যাখ্যাই দিক না কেন, দেশের প্রায় সব আইনেই তো স্পষ্ট করে রয়েছে যে কোনটা ধর্ষণ আর কোনটা পারস্পরিক সম্মতিতে যৌন সম্মতি।
ও কোনটা সেক্সুয়াল কনসেন্ট নয়। ইন্ডিয়ান ল অফ কন্ট্রাক্ট হোক বা বর্তমানে বিলুপ্ত আইপিসি 1860 বা বিএনএস 2023, সবগুলিকে যদি একসঙ্গে করেও দেখি তাতেও সেখানে স্পষ্ট করে বলা আছে কোন সম্মতিকে তখনই স্বেচ্ছায় সম্মতি হিসেবে মান্যতা দেওয়া হবে যদি তা কেউ সুস্থ স্বাভাবিক শরীর ও মনে কোনো ভয়ভীতিহীন চাপ ছাড়া মৌখিকভাবে লিখিত আকারে বা ইঙ্গিতের মাধ্যমে দেন। তাহলে আমাদের তো নতুন যে ক্রিমিনাল ল হয়েছে সেখানেও স্পষ্ট করে বলা আছে, আমাদের আগের যে ল ছিল সেখানেও স্পষ্ট করে বলা আছে যে হ্যাঁ, ইয়েস বলতে গেলে আমরা কোন জায়গাটাকে বুঝবো না, যদি কেউ সুস্থ, এক্ষেত্রে তিনি কিন্তু সুস্থ ছিলেন না, যেখানে বলেছে যদি কেউ সুস্থ ও স্বাভাবিক শরীর ও মনে কোনো ভয় ভীতি চাপ ছাড়া মৌখিকভাবে লিখিত আকারে বা ইঙ্গিতের মাধ্যম দেন। বিএনএসে আরো স্পষ্ট করে বলা হয়েছে কি না, শারীরিকভাবে প্রতিহত করতে না পারাকে কখনোই স্বেচ্ছায় সম্মতি হিসেবে গণ্য করা যাবে না। তাহলে মাননীয় বিচারপতি কি এই আইনটা জানেন না? মেয়েটা তো শারীরিকভাবে প্রতিহত করার ক্ষমতায় ছিলই না, এতটাই ড্রাঙ্ক ছিল যে উঠে দাঁড়াতে পারছিল না, তো প্রতিহত কি করবে? তাহলে সেটাকে কি হ্যাঁ বলবে না সেটাকে না বলবে? মাননীয় বিচারপতির কাছে এই প্রশ্নটা রাখতে খুব ইচ্ছা করছে যে আপনি কি এই আইনটা জানেন না, না কোনোদিন শোনেননি? যদি কেউ প্রতারণা, মিথ্যে প্রতিশ্রুতি, পরিচয় গোপন করে যৌনতার জন্য সম্মতি আদায় করে সেটাও শাস্তিযোগ্য অপরাধ, তবে তা ধর্ষণ নয়। বিএনএস এর 63 ধারায় বলা হয়েছে কনসেন্ট যদি মদ্যপ বা নেশাগ্রস্ত অবস্থায় আদায় করা হয়ে থাকে ও যিনি তা দিচ্ছেন তিনি যদি তখন তার পরিণতি বোঝার মতো অবস্থায় না থাকেন তাহলে তাকে স্বেচ্ছায় সম্মতি হিসেবে ধরা হবে না। তার মানেই তো রেপ। তাহলে এখান থেকেই তো জিনিসটা ক্লিয়ার যে ভাই মেয়েটা তখন নেশায় বুধ অবস্থায় ছিল, কি বলছে কি করছে না করছে কোনো জ্ঞান ছিল না। এই অবস্থায় যদিও সে সম্মতি দিয়ে থাকে তাহলে সেটা কখনোই আইনত মান্যতা পায় না, সেটাকে রেপ হিসেবেই কিন্তু কাউন্ট করা হবে। সেটাই তো এখানে বলেছে না, বিএনএস এ 63 ধারায় বলা হয়েছে কনসেন্ট যদি মদ্যপ বা নেশাগ্রস্ত অবস্থায় আদায় করা হয়ে থাকে ও যিনি তা দিয়েছেন তিনি যদি তা পরিণতি বোঝার মতো অবস্থায় না থাকেন তাহলে তাকে স্বেচ্ছায় সম্মতি হিসেবে ধরা হবে না, সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা যাবে। তাই তো মেয়েটা এফআইআর করেছে। তাহলে কি করে অভিযুক্ত ছাড়া পায়? প্রশ্ন তো এই জায়গায়। এর বাইরেও বিভিন্ন সময় সুপ্রিম কোর্ট ও একাধিক হাইকোর্ট দ্ব্যর্থহীন ভাষায় জানিয়েছে কি না কোনটা সেক্সুয়াল কনসেন্ট আর কোনটা নয়। তাহলে এটা ছাড়াও বিভিন্ন কেসের পরিপ্রেক্ষিতে এটা তো জানানো হয়েছে যে কোনটা বলতে পারো সেক্সুয়াল কনসেন্ট আর কোনটা নয়। সেখানেও বারবার যে কথাগুলো উঠে এসছে তা হলো কোনো চাপ ছাড়া সম্মতি দেওয়া ও কোনো সেক্সুয়াল অ্যাক্টে তার আপত্তি নেই তা স্পষ্ট করা, তাই তো? এটাই তো বলা হয়েছে। আর এও মনে রাখতে হবে এই সম্মতি যে কোনো সময় প্রত্যাহার করা যেতে পারে। তাই রেপ কালচারের বিরুদ্ধে যে আন্দোলন তৈরি হয়েছে সেখানে সব থেকে বেশি গুরুত্ব পায় নো মিন্স নো, ইয়েস মিন্স ইয়েস। কিন্তু এলাহাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি যে রায়, সেই রায় কিন্তু এই নো মিন্স নো আর ইয়েস মিন্স ইয়েস এর কিন্তু পরিপন্থী নয়। উনি এখানে যে তথ্য প্রমাণগুলোর উপর ভিত্তি করে রায়টা দিয়েছেন আমার মনে হয় সেই রায়টা সঠিক বলে নয়। উত্তরটা যদিও তোমরা দেবে, পুরো ঘটনাটা তোমাদের সামনে রাখলাম। কি মনে হচ্ছে তোমাদের, এক্ষেত্রে নির্যাতিতাই কি নিজেকে রেপ হওয়ার জন্য আহ্বান জানিয়েছে নাকি সত্যি সত্যি তাকে রেপ করা হয়েছে? যদি তাই হয় তাহলে আমাদের আইন ব্যবস্থা বা বিচার ব্যবস্থার কি পদক্ষেপ নেওয়া উচিত এক্ষেত্রে অবশ্যই সেটা কমেন্টে লিখতে জানিও। তোমাদের কমেন্টের জন্য আমরা ওয়েট করে বসে থাকব। আর হ্যাঁ, সব সময় যে মাননীয় বিচারপতি ঠিক কথা বলতে পারেন বা ঠিক কথা বলছেন সেটা কিন্তু আমরা এই ইনফরমেশনগুলোর মাধ্যমে কিন্তু পেলাম না। আমরা কিন্তু সঠিকভাবে তার জাজমেন্টটা কিন্তু পেলাম না, যেটা আমরা আশা করব ভবিষ্যতে মাননীয় বিচারপতি তার বিচার ব্যবস্থার মাধ্যমে সাধারণ মানুষের মনে আইন সম্পর্কে যে আস্থাটা আছে সেই আস্থাটা বজায় রাখবেন
এবং দেশকে সামনের দিকে নিয়ে যেতে সাহায্য করবেন। ধন্যবাদ।